হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ওড়িশা এফসিকে নিয়ে। তো ফাইনালি ওড়িশা এফসি তারা তাদের কাজ শুরু করলো। ওড়িশা এফসি এতদিন ধরে কোনো রকম অনুশীলনেই নামতে পারেনি, তাদের হোম স্টেডিয়ামই কনফার্ম হচ্ছিল না, যার ফলে প্রথম ম্যাচটাই বাতিল হয়ে যায় এবং বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল থেকে তারা কিন্তু তাদের অনুশীলনের কার্যকলাপ শুরু করেছে এবং তাদের নেক্সট ম্যাচের জন্য ফোকাস করছে। তো খুবই ভালো একটা খবর, ফাইনালি ওড়িশা এফসি তারা তাদের কার্যকলাপটা শুরু করতে পারলো। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচটা নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচটা কিন্তু 23শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল কিন্তু হতে চলেছে। আর এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান টিম জোর কদমে অনুশীলন করছে। তো এই ম্যাচটা অবশ্যই মোহনবাগানকে জিততে হবে যদি টেবিল টপারে যেতে হয়, কারণ দ্বিতীয় সুযোগ আর আসবে না, প্রথম সুযোগকেই কাজে লাগাতে হবে, যেটা ইস্টবেঙ্গল করছে বর্তমান সময়ে। পরপর দুটো ম্যাচে জিতে ইতিহাস তৈরি করে ফেললো ইস্টবেঙ্গল। তো যাই হোক, সেই টপিকটা নিয়ে পরে আসছি। তো এই মুহূর্তে আমরা কথা বলে নেব চেন্নাইন এফসিকে হারাতে মোহনবাগানের ফাইনাল একাদশ কেমন হতে পারে বা কেমন হওয়া দরকার। তো সেটা নিয়ে যদি আমরা কথা বলি, চেন্নাইন এফসি প্রথম ম্যাচে মুম্বাইয়ের এগেনস্টে অনেক ভালো একটা ফাইট করেছিল, তারপরেও কিন্তু প্রীতম কোটালের আত্মঘাতী গোলের কারণে ম্যাচটা তাদেরকে হারতে হয়। তবে এই ম্যাচ থেকে তারা অবশ্যই পয়েন্ট তুলে নিতে চাইবে যে কোনো মূল্যে। এই ম্যাচটা জিততেই হবে চেন্নাইন এফসিকে। উল্টো দিকে যদি মোহনবাগানকেও টেবিল টপার হতে হয় তাহলেও তাদেরকেও এই ম্যাচটা জিততে হবে, অর্থাৎ দুটো টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো। আর এই ম্যাচ প্রিভিউ নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, তো সেরকম একটা ডিটেলসে কিছু বললাম না, সেই ভিডিওটা তোমরা চাইলে চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। তো যদি আমরা শর্টকাটে মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি, তো মোহনবাগানের লাইন আপে কিন্তু একটা দুটো পরিবর্তন হতে পারে লাস্ট ম্যাচের তুলনায়, যে পরিবর্তনগুলো হওয়া অবশ্যই জরুরি। তবে খুব একটা পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন রয়েছে সেগুলোকে নিয়েই আলোচনা করব। তো যদি ফরমেশন নিয়ে কথা বলি, অবশ্যই 4-2-3-1 বা 4-3-3 এই দুটো ফরমেশনের মধ্যেই আমরা দেখতে পারবো সার্জিও লোবেরাকে দল নামাতে। আর যদি আমরা 4-3-3 এই ফরমেশনটাতেই মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি, সেখানে গোলকিপারে অবশ্যই বিশাল কাইত, চারজন ডিফেন্ডারে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস। তবে অভিষেক সিংহ কিন্তু ব্রিলিয়ান্ট খেলছে বর্তমান সময়ে, এই ইয়ংস্টার ডিফেন্ডার কিন্তু দারুণ নজর কাটছে। রাইট ব্যাকে অবশ্যই অভিষেক সিংই থাকবে, যেহেতু লেফট ব্যাকে সুভাশিস বোস স্টার্ট করছে। আর যদি অভিষেক সিং বাঁ দিক থেকে স্টার্ট করে অর্থাৎ লেফট ব্যাকে, তাহলে রাইট ব্যাকে আমির আনোয়ারেই কিন্তু প্রথম চয়েস হবে। তবে প্রথম থেকে আমরা এরকমই দেখতে পারি, দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, তিনজন মিডফিল্ডারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অবশ্যই আপুইয়া, এই মোহনবাগান টিমের মেরুদণ্ড বলতে পারো। পুরো মাঝ মাঠের খেলাটাকে নিয়ন্ত্রণ করছে বর্তমানে এই আপুইয়া। পাশাপাশি অনিরুদ্ধ থাপা, তিনিও কিন্তু এই আপুইয়ার পাশাপাশি দুর্দান্ত ভূমিকা পালন করছে মাঝ মাঠে। দারুণ খেলছে এই অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া জুটি মিডফিল্ডে। আর অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই দিমিত্রি পেত্রাতসকে কিন্তু আরও একটু ভালো খেলতে হবে লাস্ট ইয়ারের তুলনায়। যদিও এই মরশুমটা তার ভালো রকম শুরু হয়েছে, প্রথম ম্যাচে একটা অ্যাসিস্ট রয়েছে, তবে এর থেকেও বেটার পারফরমেন্স করে গোল করতে হবে দিমিত্রিকে। আর যদি আপফ্রন্টে তিনজন ফরওয়ার্ডকে নিয়ে কথা বলি, অবশ্যই লেফট উইঙ্গারে কোনো প্রশ্ন ছাড়াই লিস্টনকে শুরু করা দরকার এই ম্যাচে আমি মনে করছি। রাইট উইঙ্গারে মনবীর সিং এবং সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকটারেন, এরকমই লাইন আপটা হওয়া দরকার রয়েছে। রবসনকে প্রথম থেকে না নামালেই বেটার হবে, রবসনকে দিমির রিপ্লেসমেন্ট হিসাবে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলালে অনেক বেটার হবে, কারণ তার স্কিলফুল খেলাটা কিন্তু মাঝ মাঠ থেকে যদি করতে পারে অ্যাটাকিং মিডফিল্ড রোলটাতে দারুণ কাজ হবে। তার যে স্কিলগুলো না দেখতে অসাধারণ লাগে। তো অবশ্যই এরকম লাইন আপটা হলে আমার খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাইন আপ হলে ভালো হয় সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ভাই ইস্ট বেঙ্গল কী করছে এটা, পরপর দুটো ম্যাচে যেভাবে জয়ী হয়ে বাজিমাত করলো তারা, সত্যি কিচ্ছু বলার নেই। প্রথম ম্যাচেই দুর্দান্তভাবে খেলে 3-0 গোলে উড়িয়ে দেয় নর্থ ইস্টকে। সেকেন্ড ম্যাচে তারা খেলতে নামে দিল্লি স্পোর্টিং ক্লাবের সঙ্গে গতকালকেই, তো সেই ম্যাচটাতেও তারা 4-1 গোলে জেতে। প্রথমে গোল কনসিড করে এবং পরপর 3 গোল ফেরত দেওয়াটা সত্যি অস্বাভাবিক লাগলো এই ইস্ট বেঙ্গল টিমটার থেকে। প্রথমেই 7 মিনিটের মাথায় এডমন্ড ইকুয়ালাইজার গোলটা করে এবং পরে পেনাল্টি থেকে ইউসুফ এজেজারি 12 মিনিটের মাথায় একটা গোল করে, 40 মিনিটের মাথায় মিগুয়েলের অ্যাসিস্ট থেকে একটা দুর্দান্ত গোল করে এই ইউসুফ এজেজারি। প্রথম ম্যাচে জোড়া গোল, সেকেন্ড ম্যাচেও জোড়া গোল, অর্থাৎ 4-4টে গোল কিন্তু এই ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকারের নামের পাশে চলে আসলো।
এবং মিগুয়েল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলের। এই মিগুয়েল কিন্তু আরও একটা গোল করে, প্রথম ম্যাচেও একটা গোল করেছিল এবং এই ম্যাচের একদম শেষ মোমেন্টে একটা অসাধারণ ফিনিশ করলো এই মিগুয়েল। দুর্দান্তভাবে ফিরে এসেছে ইস্ট বেঙ্গল, এই মরশুমটা পুরো স্বপ্নের মতো শুরু করেছে, দুটো ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে বর্তমানে তারা টেবিল টপার রয়েছে। তো যদি আমরা এই মিগুয়েল এবং ইউসুফ এজ্জেজারিকে নিয়ে কথা বলি, এই দুজনের একটা দুর্দান্ত কম্বিনেশন আমরা দেখতে পেতে চলেছি, খুবই ভয়ঙ্কর একটা যুগলবন্দি হতে চলেছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের। দারুণ বোঝাপড়া, কয়েকদিনের মধ্যেই তাদের যে বোঝাপড়াটা সত্যি আনবিলিভেবল। মিগুয়েল কোথায় বলটা ছাড়বে এবং ইউসুফ এজ্জেজারি যে সেখানে গিয়েই বলটা ধরবে, এটা কিন্তু তোমরা দিল্লি স্পোর্টিং ক্লাবের সঙ্গে যে ইস্ট বেঙ্গলের ম্যাচটা ছিল গতকালকে, সেই ম্যাচের হাইলাইটস দেখলেই বুঝতে পারবে। মিগুয়েল একটা অসাধারণ বল ডিফেন্স চিরা পাস করে, সেখান থেকে ইউসুফ এজ্জেজারি বলটাকে একটুভাবে এগিয়ে নিয়ে গিয়ে যে দুর্দান্তভাবে গোলটা করলো, এখানেই বোঝা যায় তাদের বোঝাপড়াটা কতটা হয়ে উঠেছে এই কয়েকদিনের মধ্যেই। অসাধারণ একটা যুগলবন্দি হতে চলেছে এই মরশুমের ইস্ট বেঙ্গলের এই ইউসুফ এজ্জেজারি এবং মিগুয়েল। পাশাপাশি তাদের নতুন স্ট্রাইকারও চলে এসেছে, অ্যান্টন সোবার্গ, একজন ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ড। দিল্লি স্পোর্টিং ক্লাবের ম্যাচেই তার ডেবিউ হওয়ার কথা ছিল, তবে এআইএফএফ এর তরফ থেকে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারটি মেটেনি বলে এই ম্যাচে খেলতে পারেনি। যতক্ষণ না পর্যন্ত এআইএফএফ তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারছে ততক্ষণ কিন্তু তিনি খেলতে পারবে না। তো আশা করব খুব দ্রুত এই সমস্যাটা মিটিয়ে নেবে ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকারের ব্যাপারটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এরপরে যদি আমরা কথা বলি, আরও একজন দুর্দান্ত বিদেশি কিন্তু চূড়ান্ত হলো। তো কে এই বিদেশি? তোমাদেরকে জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের 6 নম্বর বিদেশির সঙ্গে অলমোস্ট চূড়ান্তভাবে কথাবার্তা চালাচ্ছে, ক্লোজ কথাবার্তা চালাচ্ছে। তো সেই প্লেয়ারটিকে কনফার্ম করে ফেললো কেরালা ব্লাস্টার্স এফসি। তো সেই প্লেয়ারটাকে, তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে জয় কুইটঙ্গ। আর জয় কুইটঙ্গকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 28 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন আর তার সইটা কমপ্লিট করে ফেললো কেরালা ব্লাস্টার্স এফসি অ্যাজ এ 6th ফরেন প্লেয়ার হিসাবে। তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা তাদের 6 জনের বিদেশি কোটা কমপ্লিট করে ফেললো, এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। তো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের দিমিত্রি পেত্রাতসকে নিয়ে, তো দিমিত্রি পেত্রাতস তিনি কি পরিবর্তন হবে? দিবির কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে? তো সবে একটা ম্যাচ খেলেছে, আরও 3-4টে ম্যাচ দেখা যাক দিমিকে, তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে চূড়ান্ত আপডেট আসতে পারে যে দিমিকে কি আসলেই মোহনবাগান ছেড়ে দেবে, যদিও তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মে 31, 2026-এ। তবে দিমিকে কিন্তু আরও পরিবর্তন হবে। বর্তমানে ইস্ট বেঙ্গলে মিগুয়েল যে খেলাটা খেলছে, পুরো সেম এই রকম একটা প্লেয়ার কিন্তু লাগবে মোহনবাগান টিমেও, কারণ মিগুয়েল অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডে খেলছে, তারপরেও যে পারফরমেন্সটা করছে সেন্ট্রাল মিডফিল্ড থেকে উঠে গিয়ে অ্যাটাকিং মিডফিল্ডের রোলটাও দুর্দান্তভাবে প্লে করছে। তো সেটা দেখতেও খুবই ভালো লাগছে এবং স্ট্রাইকারের সঙ্গে তার একটা ভালো বন্ডিংও হয়ে যাচ্ছে। এর আগে হামিদ আহদাদের সঙ্গেও তার একটা ভালো বোঝাপড়া ছিল এবং ইউসুফ এজ্জেজারি সবে এসেছে, তার সঙ্গেও একটা দারুণ বোঝাপড়া হয়ে উঠেছে। তো এরকমই একটা প্লেয়ার কিন্তু মোহনবাগানেও লাগবে। তো তোমাদের কি মনে হয় দিমির কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে? সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে ইস্ট বেঙ্গল কি এবার ভারত সেরা হবে? ইস্ট বেঙ্গল প্রথম থেকেই যে পারফরমেন্সটা শুরু করেছে, এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ভারত সেরা হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, একটা বড়সড় রেকর্ড কিন্তু করতে পারে এই মরশুমে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।